আমি তো অনেক কিছুই ভাবি। আমি তো ভাবি যে এই নির্বাচনে আওয়ামী লীগের বিশাল একটা সংখ্যক ভোটারকে বঞ্চিত করা হচ্ছে। তো এই ভাবনার কি মূল্য আছে ওদের কাছে? আছে। তারা তো এটা নিয়ে আমার সঙ্গে কেউ তর্কও করে না। আসো বাবা, আলাপ করি। তুমি কোন বিচারে এই দলটা কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, আওয়ামী লীগের লোক ভোট দিতে পারবে, আওয়ামী লীগের ব্যানার ছাড়া সে ভোট দিবে, কিন্তু আওয়ামী লীগের ব্যানার ছাড়া সে যদি স্বতন্ত্র দাঁড়ায় তারা আপনি দায়িত্ব দিবেন না কেন? একজন লোক 6 বছর আগে ইলেকশন করছে, 6 বছর আগে সে এই দলে একটা পদে ছিল, এরপরে সে কোনো পদে ছিল না মাঝখানে 6 বছরে। এখন তাকে আপনি ইলেকশন করতে দিবেন না কেন? দিবেন না, এটা তো আমি মনে করি এটা অন্যায় হচ্ছে। তো এটা কি ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্ট মনে করে? করে না তো। সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল, মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং শুরুতেই যে জিনিসটা জানতে চাইছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জামাত তার নির্বাচনী ইশতেহারের একটি অংশে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বলেছে, ভারত, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ড সহ প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে। এখানে চীন নেই, পাকিস্তানের প্রসঙ্গ নেই। বিষয়টা কি একটু খটকা লাগে আপনার কাছে? কোনো মেসেজ কি আছে এর মধ্যে? খটকা লাগার কি আছে? যেমন ধরেন, আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখবেন, এটা কিন্তু বলতে হয়, ঘোষণা করতে হয়। আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন, এটা কি ঘোষণা করার দরকার আছে? দরকার নেই তো। তো এখন পাকিস্তানের কথা নাই কেন? দুইটা কারণ হতে পারে। হতে পারে পাকিস্তানকে তারা মানে জামাতে ইসলাম, শোনেন ভাই একটা কথা কি, জামাতে ইসলাম পার্টিও তো আসলে বেসিক্যালি আসছে পাকিস্তান থেকে। এখন ভারতেও আছে, কিন্তু পাকিস্তান জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম, এটা তো একটা সম্পর্ক আছে। বাংলাদেশ জামাতে ইসলামের বিপদ আপদে পাকিস্তান জামাতে ইসলাম তো তাদের সংসদে পর্যন্ত এই প্রসঙ্গটা উঠায়। তাদের মধ্যে একটা সংযোগ তো আছেই। একসময় তো আমাদের জামাতে ইসলাম, যেটা বাংলাদেশ জামাতে ইসলাম, এরা তো পাকিস্তানি জামাতে ইসলামের পার্ট ছিল। দেশ বিভক্ত হয়ে গেছে, ওনারা চেষ্টা করছেন দেশটাকে এক রাখার জন্য, রাখতে পারেন নাই, দেশটা বিভক্ত হয়ে গেছে। কিন্তু দল তো একই রকম আছে। আগে তো নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ, যেমন আগে বলা হতো কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সেরকম জামাতে ইসলামী ছিল বাংলাদেশের জামাতে ইসলাম। কারণ এখন মানে জামাতে ইসলাম আরও অনেক জায়গায় আছে, বাংলাদেশেও একটা আছে, এরকম নামকরণ তো আগে ছিল। তো তারপরে সরকার একটা আইন করলো যে ওরকম করা যাবে না, অন্য কোনো দেশের অংশ হওয়া যাবে না পার্টি। তারপরে এটা আওয়ামী লীগ আমলে আইন ছিল, তারপরে তারা নাম চেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলাম করছে। তো এগুলো যা কিছু চেঞ্জ হয়েছে, এটা তো অনেক কিছু চেঞ্জ হয়েছে বাধ্যতামূলকভাবে, চাপে পড়ে। বাট চাপ না পড়লে মনে মনে তারা তো এটাই ছিল। এখনও তারা তাদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ, এক ধরনের মানে আপনার ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে সম্পর্ক, রক্তের বাঁধন, যে একটা কথা আছে না, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। এখন এখানে নারীর কারণ না, এখানে হয়তো মুক্তিযুদ্ধের কারণ। মুক্তিযুদ্ধের কারণে পৃথক হয়ে গেছেন, কি করবেন বলেন? এখন মানতে হয়, কিন্তু এটা দরকার পড়ে না। আবার আমি থাইল্যান্ডের বুঝলাম না যে থাইল্যান্ডের সঙ্গে নামটা আসলো কেন? থাইল্যান্ড তো আমাদের নিকটতম প্রতিবেশী না। না, আপনি যে বললেন যে ভাইয়ের কথা কি আর বলার প্রয়োজন আছে? সেই ভাইয়ের প্রসঙ্গটিকে আসলে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে, যাতে নতুন করে কোনো ধরনের সমালোচনার মুখে না পড়তে হয় যে ওই দেখো সেই পাকিস্তান, নাকি বেশি চালাকি আচ্ছা, করতে গিয়ে ধরা হয়ে গেছে? ওনাদের মনের কথা আমি কেমনে করে বলবো? আর আপনি ওনার মনের কথা কেন খোঁজার চেষ্টা করতেছেন? কারণ ওনার এটাই ওদের স্ট্র্যাটেজি যে আমরা এটুকু বলবো, এটুকু বলবো না। কিন্তু ভারতের সঙ্গে যে ওরা সম্পর্ক যেটা বলছেন, যেটা আমার কাছে ভালোই, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক। কেবল এটা ভারত কেন, পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক রাখা উচিত। এখন যাদের নাম বলছে তাদের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, যাদের নাম বলে নাই তাদের সঙ্গে অসম্মানের ভিত্তিতেও রাখা যাইতে পারে, এরকম কিছু হতে পারে। আমি জানি না, আমি জাস্ট এটা একটু ফান করলাম আর কি। মাদারীপুর 1 নম্বর আসলে সেখানে দেখলাম যে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাওয়া হচ্ছে, এবং যারা এই স্লোগান দিচ্ছেন, যারা ভোট চাইছেন, তারা একেবারে কর্মী লেভেলের কেউ নয়, বরং মাঝারি গোছের বা আমরা স্থানীয় হিসাবে শীর্ষ নেতাই বলতে পারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বা সাবেক সভাপতি, স্থানীয় চেয়ারম্যান তারা। এবং তারা সবাই নূরে আলম চৌধুরী লিটনের অনুসারী, তিনিই নাকি তাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনি কি মনে করছেন যে তাহলে আওয়ামী লীগ এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে, তারা যার যার অবস্থান থেকে
তার এলাকার ভোটারদের স্থানীয় নেতারা তাদেরকে ভোট দিতে বলছেন এবং বিএনপিকে ভোট দিতে বলছেন, বিষয়টি কিরকম? হতে পারে, আবার নাও হতে পারে। অনেকে হয়তো নিজেরাই নিজেদের মতো করে কাজ করছেন, কে জানে। এই যে আপনি যার কথা বললেন, এই ভদ্রলোক তো ওখানে মোটামুটি কত টাকার যে মালিক হয়েছেন এই এমপি হওয়ার কারণে, উনি তো চিফ হুইপ ছিলেন, উনি চিফ হুইপ হওয়ার কারণে যে কত টাকার মালিক হয়েছেন এটা বোধহয় উনি নিজেও জানেন, ওনার ভাইও তো এমপি ছিলেন। তো এই লোকগুলো তো আপাতমস্তক করাপ্ট লোক, এবং ওনারা যখন এখানে এমপি ছিলেন তখন ওখানে বিএনপি টিএনপি সবাইকে ওরা কিন্তু কিনে ফেলেছিলেন। ওখানে যারা রাজনীতি করেন এখন বিভিন্ন মার্কা নিয়ে, তারা তো ওনাদের লোক, টাকা দিচ্ছেন। উনি ওনার অনুগতদের বলছেন তোমরা এটা করো। কারণটা কি, যখন নাকি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন যাতে তারা খুব আরামের সঙ্গে ফিরে আসতে পারে। আমি তো শুনেছি এই এলাকার সম্পর্কে, আমি কিছু কিছু জানি। আমি তো শুনেছি যে ওরা নাকি এখনও এদেরকে টাকা দিচ্ছে, যারা প্রার্থী হয়েছে তাদের অনেককেই তারা টাকা দিচ্ছে তাদের দাপটটাকে বজায় রাখার জন্য। তো এগুলি চলতে থাকবে। আমার পাশাপাশি এটাও দেখলাম যে ফরিদপুরে কি ভাঙা না কোথায় একটা ইয়েতে কেন্দ্রে, ওইখানে একজন ক্যান্ডিডেট ছিলেন, স্বতন্ত্র ক্যান্ডিডেট। আপনি তো তাকে চিনবেন, আমরাও চিনি, কারণ আমাদের একসময় উনি সাংবাদিকও ছিলেন, আরিফুর রহমান দোলন। উনি এখানে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছেন, এবং দোলনকে আদালত থেকে ওনার মানে মনোনয়নটা মানে প্রচারণাটা স্থগিত রাখা হয়েছে। এই স্থগিতের অর্থ কি আমি বুঝলাম না। মানে উনি কি তাহলে ব্যালট পেপারে ওনার নাম থাকবে নাকি থাকবে না, এটা আমার কাছে ক্লিয়ার না। স্থগিত মানে কি, বাতিল করে নাই, আদালত স্থগিত করে দিচ্ছে। তাহলে নির্বাচনটা কি স্থগিত হবে নাকি নির্বাচনটা নির্বাচনের মতো হবে? ওনার অপরাধ কি, ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে উনি একসময় কৃষক লীগের সহসভাপতি না কি একটা পদে ছিলেন। তো উনি বলছেন যে গত 6 বছর ধরে আমি এই দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তো গত 6 বছর ধরে অফিসিয়ালি নাই আমি। তা আমি যদি অফিসিয়ালি না থাকি তাহলে আমার ওই 6 বছর আগে আমি কি ছিলাম, ওই অপরাধে আমার এখন আমি নির্বাচন করতে পারবো না কেন? গত 6 বছর ধরে সে এই দলের কিছুই না, কোনো পদে এসে নাই, কিন্তু এখন তাকে বাতিল করা দরকার, অথবা সে খুব ভালো অবস্থানে আছে, তাকে থামাতে হবে, থামাই দেওয়া হয়েছে। তো এই সমস্ত অভিযোগ তো উঠছে, অনেকে তো বলছে যে অনেক কিছু হয়েছে আদালতের মাধ্যমে যেগুলো নাকি সঠিক নয়। তো এখন এগুলো তো বলাও যাবে না, বললে আবার আদালত অবমাননা হবে। কিন্তু আপনি এই ঘটনাটা বলেন, আপনি তাহলে এটা কী হলো? আবার ওদিকে জয় বাংলা বলে আসলেন, তাকেও তো আপনি জেলে নিলেন না। অথবা যার পক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে আসলো তার মনোনয়ন কি স্থগিত হবে? হবে না তো। তাহলে এগুলি এখন কি হচ্ছে? আমাদের ইউনূস সাহেব বলেছেন উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিচ্ছেন। তো এখন এটা শ্রেষ্ঠ মানে কোন দিক দিয়ে শ্রেষ্ঠ এটা বলতে পারবো না। তবে এই যা দেখতেছি ভাই, এই নির্বাচন একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হতে যাচ্ছে, এতে আমার কোনো সন্দেহ নাই। অলরেডি বলা বলি শুরু হয়ে গেছে। এনসিপি লোকজন তো বলছে যে বিএনপিকে, এই প্রশাসন এবং নির্বাচন কমিশন বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার সব করছে। তো এনসিপি তো একটা গুরুত্বপূর্ণ দল, তারা যখন এই জন্য অভিযোগ করে, এই অভিযোগকে আপনি ইগনোর করবেন কিভাবে? পারবেন না তোরে ভাই। কাজেই এই নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হচ্ছে বলে মনে করার কোনো কারণ আছে এরকম আমার কাছে মনে হয় না। এটা একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হচ্ছে। সেই পক্ষপাতটা কোন দিকে যেতে পারে? এনসিপি জামাতের পক্ষে নাকি বিএনপি পক্ষে? এনসিপি দাবি করছে যে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ করছে। এটি কি বাস্তবতা বলে? বাস্তবতা সেটি বলে যে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ করছে? ওরা তো আমাদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনারা যদি দাবি করে, আমি আপনি কি ভাবলাম এতে কিছু যায় আসে? আমি তো অনেক কিছুই ভাবি। আমি তো ভাবি যে এই নির্বাচনে আওয়ামী লীগের বিশাল একটা সংখ্যক ভোটারকে বঞ্চিত করা হচ্ছে। তো এই ভাবনার কি মূল্য আছে ওদের কাছে? আছে। তারা তো এটা নিয়ে আমার সঙ্গে কেউ তর্কও করে না। আসলে আলাপ করি, তুমি কোন বিচারে এই দলটাকে তো, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, আওয়ামী লীগের লোক ভোট দিতে পারবে, আওয়ামী লীগের ব্যানার ছাড়া সে ভোট দিবে, কিন্তু আওয়ামী লীগের ব্যানার ছাড়া সে যদি স্বতন্ত্র দাঁড়ায় তারা আপনি দায় দিবেন না কেন? একজন লোক 6 বছর আগে ইলেকশন করছে, 6 বছর আগে সে এই দলে একটা পদে ছিল, এরপরে সে কোনো পদে ছিল না মাঝখানে 6 বছরে। এখন তাকে আপনি ইলেকশন করতে দিবেন না কেন? দিবেন না, এটা তো আমি মনে করি এটা অন্যায় হচ্ছে। তো এটা কি ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্ট মনে করে না তো। কাজে আমি আপনি কি মনে করলাম এতে কিচ্ছু যায় আসে না। বিএনপি কি মনে করে, জামাত কি মনে করে, এনসিপি কি মনে করে, আর এগুলির সঙ্গে সরকার কি মনে করে, এই সব মনে করেন একটা খিচুড়ি পাকান, ওই খিচুড়ি খান, স্বাস্থ্য ভালো হবে।
না, তারা আমাদের বক্তব্যকে, আমাদের কথাকে মূল্যায়ন করুক আর না করুক, সাধারণ মানুষ তো নিশ্চয়ই আমাদের কথা শোনার জন্য, আপনার কথা শোনার জন্য বসে থাকে, এটি বাস্তবতা। সেই তাদের উদ্দেশ্যে তাদের তো নানান ধরনের আশঙ্কা রয়েছে, তাদেরও একটি হিসেব রয়েছে, সেই হিসেবগুলো মেলাতে চায় আমাদের মতো কিছু মানুষের কথা বা বক্তব্য শুনে। সেই জায়গা থেকে প্রশ্ন যে পক্ষপাত দুষ্ট চরমভাবে হবে এই নির্বাচন, সেটি কোন প্রক্রিয়ায়, প্রশাসনিক প্রক্রিয়ায়, কোনো ম্যাটিকুলাস নতুন করে ডিজাইন, নাকি বহিঃশক্তির কোনো প্রেসক্রিপশনে, নাকি ডক্টর ইউনূস যেটা চাচ্ছেন সেভাবেই হবে? এবং একই সঙ্গে প্রশ্ন, সেই পক্ষপাতটা কোন দিকে? এই সবভাবেই হবে, সবভাবে হবে। কারণ আপনি দেখেন কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী লীগের দিকে, কিছু কিছু জায়গায় প্রশাসন বিএনপির দিকে, ঈশ্বর আওয়ামী লীগের, কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী লীগ জামাতের দিকে, কিছু কিছু জায়গায় প্রশাসন বিএনপির দিকে। কাজে অনেক জায়গায় হবে। কালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে নুরুল হক নূর, উনি স্বতন্ত্র, উনি আপনার গণ অধিকার পরিষদের প্রার্থী, ওনাকে কিন্তু বিএনপি সাপোর্ট দিয়েছে। উনি কালকে অভিযোগ করলেন যে ওনার ওখানে যে প্রতিদ্বন্দ্বী, যিনি একসময় বিএনপির লোক ছিলেন, বিএনপি থেকে এখন বহিষ্কৃত, সেই ভদ্রলোক নাকি প্রশাসনকে প্রভাব বিস্তার করতেছে। উনি একটা ব্যাখ্যাও দিলেন যে ওই প্রার্থীর, ওই ভদ্রলোকের স্ত্রী নাকি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা। তো সেই আমলার প্রভাবে নাকি ওখানকার যত প্রশাসন আছে সবাই নাকি তার পক্ষে কাজ করতেছে, অভিযোগ এটা। উনি এটা নুরুল হক নূর মনে করেন ছোটোখাটো কোনো নেতা না, একটা দলের কেন্দ্রীয় কমিটি সে সভাপতি, এবং বিএনপি যারা নাকি আগামীতে নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের দলের সমর্থিত একজন প্রার্থী। তুমি তো প্রকাশ্যেই অভিযোগটা করলেন, কোনো কাজ হচ্ছে হচ্ছে, তার মানে ওইখানে প্রশাসন ওই একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছে। আবার আরেক জায়গায় প্রশাসন জামাতের পক্ষে আচরণ করছে, আরেক জায়গায় যে যেখানে পারছে সে সেখানে তার মতো করছে। ভাই সব জায়গায় এরকম 10 জায়গায় বিএনপি, 10 জায়গায় আওয়ামী লীগ, জামাত, 10 জায়গায় অন্য দল, এই আমি কিন্তু এই হিসাবটা ওইভাবে করতে চাই না। আমার কথাটা হলো কি, যে কোনো জায়গায় পক্ষপাতমূলক আচরণ প্রশাসন করবে না, এটাই হওয়া উচিত। সেটা হচ্ছে না, হচ্ছে না এই কারণে যে প্রশাসন হলো কি, আমাদের দেশের প্রশাসন এরা হলো চরিত্রহীন প্রশাসন। এরা সবসময় খোঁজে যে কে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে তার পা চাটার জন্য তারা বসে থাকে, এবং তারা আগেই বুঝে যে সম্ভাব্য কার ক্ষমতায় আসার চান্স আছে তার দিকে তারা হেলে থাকে, অথবা সরকারের দিকে হেলে থাকে। তো এই প্রশাসন দিয়ে এইভাবে, এবং যে ডিসি নিয়োগ করা হয়েছে, আমি তো বলেছিলাম যে এই ইলেকশন কমিশনের উচিত হবে যে এই ডিসিদেরকে সবগুলিকে চেঞ্জ করা, তো ওনারা তো করে নাই। এই ইলেকশন কমিশনে মিনিমাম মেরুদণ্ড আছে বলে তো আমার কাছে মনে হয় না। যদি মেরুদণ্ড থাকতো তাহলে এই সমস্তগুলি সে চেঞ্জ করতো। যদি মেরুদণ্ড থাকতো তাহলে সে গণভোট বন্ধ করে দিত। গণভোটের নামে যেটা হতে যাচ্ছে, এটা তো আরেক পক্ষপাত দুষ্টতার একটা চরম উদাহরণ। প্রশাসন বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? প্রশাসনের ঘাড়ে কয়টি মাথা যে এই গণভোট বন্ধ করে দেবে? বন্ধ করার ক্ষমতা কিংবা ম্যানিপুলেশন করার ক্ষমতা কিংবা ফেয়ার ফ্রি করার ক্ষমতা তো সেই একমাত্র ডক্টর ইউনূস সাহেব বা তার সরকারের। এখানে প্রশাসন, তার অধীনস্থ প্রশাসন, আমরা মাঠ পর্যায়ে যা বুঝি প্রশাসন বলতে, তাদের কি করা আছে এখানে? দেখেন আমি বলি আপনাকে, প্রশাসনের না, গণভোট বন্ধ করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের উচিত ছিল বলা যে এই গণভোট আমরা করব না। এটা উচিত এই কারণে যে নির্বাচন কমিশন যেটাকে দণ্ডনীয় অপরাধ মনে করে আরপি অনুযায়ী, সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এই কাজগুলি করা দণ্ডনীয় অপরাধ। টোটাল প্রশাসন দেশের সেই দণ্ডনীয় অপরাধ করেছে, এখনো করছে। সরকার করছে, জেলা প্রশাসক করছে, ইউএনও করছেন, সবাই। সেটা হলো ভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, এটা দণ্ডনীয় অপরাধ, এটা ইলেকশন কমিশনই বলতেছে। তো এই অপরাধ করার পর তাদের চাকরি কী করে থাকে? তাদের সবাই তো মিনিমাম এই অপরাধের সাজা হলো মিনিমাম 1 বছরের জেল। তো সব ডিসিতে 1 বছর করে জেল হওয়া উচিত মিনিমাম, শুধু চাকরি চলে শুধু সেটা নয়, শুধু সেটা সেরা না, আপনি যে শাস্তি, শুধু সেটি নয়, আপনি যে শাস্তির কথা বলছেন, করেছে এই জন্য শাস্তি হওয়া উচিত, কিন্তু এখনো যে করছে, এখনো যে থেমে নেই, সেই ইনফরমেশনটাও সম্ভবত অনেকেই জানে না। এখনো সমান্তরালে করে যাচ্ছে, যেখানে ব্যানার টানা টানানো আছে হ্যাঁ এর পক্ষে, সেগুলো টানানো আছে। মাঠ পর্যায়ে দুর্গম এরিয়ায় স্থানীয় প্রশাসন হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে, এর এভিডেন্সও রয়েছে। তাহলে নির্বাচন কমিশনের কথা তো কোনো প্রকার কিছু কর্ণপাত করছে না। এভিডেন্স মাঠ পর্যায়ে বলবেন কেন? গতকালকে আমি সরকারের পক্ষ থেকে একটা মেসেজ পেয়েছি, সবাই পায়, গভর্নমেন্ট ইনফো নামে একটা মেসেজ আসে। সেই মেসেজে বলা হয়েছে হার পক্ষে ভোট দিন।
ওই মেসেজ তো আমার কাছে আছে, কালকেও। তো এটা আপনি কি বলবেন? মানে না কেউ করে, আইন মানে না, আইন না মানে আইন। যদি বেশি কিছু বলেন, বলবে যে এইটাই জুলাইয়ের চেতনা, এইটাই জুলাইয়ের চেতনা, যে আইন না মানাই আইন। আর আপনি প্রশ্ন করতেছেন আপনি ফেসিবাদের দোষর, শেষ হয়ে গেল। অথবা আপনার বাড়ির সামনে গরুর জিয়াফত করবে, গরু জবকেরা আমার বাড়ির সামনে করবে, হয়ে গেল, বিচার হয়ে গেল। ডক্টর ইউনূস বলবে এত কথা কি কারণে বলো, যা হচ্ছে এটা হতে দাও, এটি আইন। কি বলবেন আপনি? যে বিষয়ে জিজ্ঞাসা, আবারও সেই ভোট প্রসঙ্গে আসি। এটি নিয়ে আমরা শেষ করবো উত্তরটি। আওয়ামী লীগের নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু শেষমেশ কি আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে এমনটি মনে হচ্ছে আপনার, বা বিএনপির পক্ষে অবস্থান আমার নিবে? মনে হয় কি, আওয়ামী লীগের যা ভোটার আছে সেই ভোটারের মধ্যে অর্ধেকের মতো ভোটার নির্বাচনে ভোট দিতে যাবে না, এটা আমার ধারণা, ভুল হইতে পারে আমার ধারণা। আর বিশেষ করে আওয়ামী লীগের যারা নাকি বয়স্ক ভোটার, তারা হয়তো বা যাবে না ভোট দিতে। ইয়াংদের মধ্যে কেউ কেউ যাবে। ইয়াংদের মধ্যে যারা যাবে তাদের ধরেন আপনার যা ভোট যাবে তার মানে আপনার অর্ধেকের বেশি ভোট সম্ভবত বিএনপির দিকে যাবে আমার ধারণা। জামাত একটু কম ভোট পাবে, জামাত হয়তো বেশি পেত, জামাত বেশি পেত যদি জামাত এনসিপির সঙ্গে এই জোটটা না করতো। জামাতের সঙ্গে এনসিপি জোট করাতে বিএনপির ভোটাররা জামাতকে হয়তো অতটা আগের মতো যতটা ভেবেছিলাম আমি শুরুতে, কারণ জামাত তো আপনার আওয়ামী লীগের অনেককে রক্ষা করেছে নানাভাবে। এই 5ই আগস্টের পরে তাদের বিভিন্ন রকম লুটপাট চাঁদাবাজির হাত থেকে তারা কিন্তু এই ধরনের সাপোর্ট দিয়েছে। সেই সাপোর্টের জায়গাটা হয়তো তারা পেত, কিন্তু যখন তারা এনসিপির সঙ্গে জোট করেছে তখন ওই আওয়ামী লীগের লোকজনের কাছে এটা তারা মনে করবে যে এনসিপিকে তারা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা, নির্বাচনে অংশ নিতে না পারা, এই সব কিছুর জন্য তারা কিন্তু এনসিপিকেই দায়ী করে। সেই এনসিপির সঙ্গে যখন জামাত মিলে, এমনি আমরা যতই বলি না কেন জামাত আসলে এনসিপিরই বি টিম, কিন্তু তাদের মনে ছিল তাদের জামাত বোধ আরেকটা অন্যরকম টিম। যখন তারা মিলে গেছে তখন কারোর বুঝতে বাকি নাই যে যাহা এনসিপি তাহাই জামাত, যাহা এনসিপি করিয়াছে জামাতের কারণেই করিয়াছে, জামাত বলিয়াছে বলিয়াই করিয়াছে। তো অতএব সেই জামাতের প্রতি অনেক আওয়ামী লীগের যারা নাকি আপনার ভোটার আছে, তারা হয়তো শেষ মুহূর্তে ভোট নাও দিতে পারে বলে আমার ধারণা। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।